শ্বশুরবাড়ির অত্যাচারে গৃহবধূর সুইসাইড এবং তারপর শুরু হলো নানা প্যারানর্মাল অ্যাক্টিভিটি। নমস্কার শ্রোতা বন্ধুরা, আবার আমি একটা নতুন ক্রিপি ঘটনা তোমাদের শোনাতে চলে এসেছি। আজকের ঘটনাটা আমাকে পাঠিয়েছে মৌমিতা। তোমরা যদি তোমাদের জানা কোনো ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে দেখো আমার মেল আইডি দেওয়া আছে, সেখানে তোমরা ঘটনাটা মেল করতে পারো। আর আমার এই ঘটনাগুলো শোনার সময় আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব আর লাইক করে দিও, যাতে পরবর্তীকালে আরও সুন্দর সুন্দর ভয়ানক ঘটনা তোমাদের শোনাতে পারি। চলো এবার ঘটনাটা আমরা শুনে নিই। ধূপগুড়ির অন্তর্গত উত্তর কাঠালিয়া গ্রামের ভালো অবস্থাপন্ন এক পরিবারে বিয়ে হয় মধ্যবর্তী ঘরের এক মেয়ের। এখানে মেয়েটির নাম বললাম না, কারণ মৌমিতা মেয়েটির নাম আমাকে দেয়নি। মেয়েটির বাপের বাড়ি ছিল আসামের গুয়াহাটির এক গ্রামে। যাই হোক, মেয়েটির সঙ্গে ছেলেটির ভালো মতো বিয়ে হয়। ছেলেটির পরিবারে ছিল তার মা, বাবা, দাদা আর বৌদি। প্রথম 3-4 মাস ভালোই সংসার করলো তারা, কিন্তু এরপর শুরু হলো মেয়েটির উপর পণের জন্য অত্যাচার। যখন তখন মেয়েটিকে তার স্বামী মারধর করত। মেয়েটির শ্বশুর শাশুড়ি মেয়েটির বাপের বাড়ি নামে বাজে কথা শোনাতো। একদিন মেয়েটির বাবা এসে কিছু টাকা দিয়ে যায়। তারপর কিছুদিনের জন্য অত্যাচার বন্ধ ছিল। যখন ওই টাকাও ফুরোলো তখন আবার অত্যাচার শুরু হলো। ছেলেটির দাদা বৌদি মেয়েটিকে কোনোদিনও কিছু বলেনি, কিন্তু এদিকে মেয়েটির ওপর যখন অত্যাচার হতো তখন কোনোদিন প্রতিবাদও করেনি। মেয়েটি আর অত্যাচার সহ্য করতে না পেরে চরম একটা সিদ্ধান্ত নিল। একদিন বাড়িতে কেউ ছিল না, ছেলেটির দাদা বৌদি 1 সপ্তাহের জন্য ঘুরতে গিয়েছিল। মেয়েটির শ্বশুর শাশুড়িও কোথাও এক আত্মীয়র বাড়িতে গিয়েছিল এবং তার স্বামীও কোথাও গিয়েছিল। এই সুযোগে করলো কি, মেয়েটি বাড়ির পেছনে না একটা আম গাছ ছিল, সেই আম গাছের ডালে সন্ধ্যাবেলায় গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। সত্যি এরকম কত ঘটনা যে ঘটে আমাদের চারপাশের পরিবেশে, কান পাতলেই শোনা যায়। যাই হোক, ঘটনায় এবার ফিরে আসি। এর অনেকক্ষণ পর তার শ্বশুর শাশুড়ি বাড়িতে যখন ফিরে আসে তখন দেখে ঘর খোলা, কিন্তু মেয়েটি নেই। তারপর তারা একটু খোঁজাখুঁজি করে, ডাকাডাকি করে, কিন্তু মেয়েটিকে পায়নি। ভেবেছে হয়তো কোথাও গিয়েছে আশেপাশে। এদিকে ঘর তো খোলা রেখে গেছে, তাই তারা রেগে আগুন মেয়ের ওপর। যাই হোক, এবার যখন নাকি তার ছেলে আসলো, তার ছেলেকে সমস্ত ঘটনা বলল যে মেয়েটি নেই, ঘর খোলা রেখে চলে গেছে কোথাও। তো তার স্বামীও খোঁজাখুঁজি করলো, কিন্তু পেলো না কোথাও। এরপর আশেপাশে গোটা গ্রামেও তারা খোঁজ করলো, কোনো সন্ধানই মেয়েটির পেল না। শেষমেশ কোনো রাস্তা না দেখে থানায় একটা মিসিং ডায়েরি করলো এবং পুলিশও খোঁজাখুঁজি শুরু করেছিল। যাই হোক, এর পরের দিন সকালবেলার ঘটনা। সকালবেলা মেয়েটির শাশুড়ি বাড়ির পেছনে ফুল গাছ আছে অনেক, সেই ফুল গাছে ফুল তুলতে যায় সকাল 7:30টার দিকে। তখনই দেখতে পারে যে মেয়েটি আম গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে। শাশুড়ি তো দেখে প্রচণ্ড চমকে যায় এবং দৌড়ে ঘরে গিয়ে তার স্বামী আর ছেলেকে জানায়। এরপর আশেপাশের লোকজনও জানাজানি হয়ে যায়। তারপর গ্রামের লোকেরা তো প্রচণ্ড ক্ষেপে যায় তাদের উপর। পুলিশ এসে মেয়েটির লাশকে উদ্ধার করে নিয়ে যায় এবং ছেলেটির মা বাবা দুজনকেই অ্যারেস্ট করে নিয়ে যায়। কারণ গ্রামের মানুষেরা বলেছে যে মেয়েটির উপর তারা অত্যাচার করতো এবং তারাই হয়তো মেয়েটিকে মেরে গাছে ঝুলিয়ে দিয়েছিল। এরপর মেয়েটির বাবা মাও এসেছে, বাড়ির লোকরাও এসে তারা মেয়েটির শ্বশুরবাড়ির নামে থানায় এফআইআর করে। যাই হোক, মেয়েটির শ্বশুরবাড়ি ফ্যামিলির সবাই জেলে থাকে, শুধু বড় ছেলে আর বড় বউ বাদ দিয়ে বাকি সবার জেল হয়। এরপর 4 মাস কেটে যায়। হঠাৎ সে বাড়ি থেকে শুরু হয় নানা অপ্রীতিকর ঘটনা। এবার এই দোতলা বাড়িতে শুধু বড় ছেলে আর বড় বউ থাকতো। সেই বাড়িটার মধ্যে না অনেক ফুল গাছ ছিল, তো এত ফুল তো তাদের আর লাগতো না। তো ভোরবেলা হলেই পাড়ার কিছু মহিলা এসে সেই ফুলগুলো নিয়ে যেত। এরকমই এক ভোরে পাড়ার এক মহিলা ফুল নিতে আসে বাড়িটার মধ্যে। তিনি দেখতে পান যে তার যাওয়ার আগেই আরেকটা মহিলা ফুল পাড়ছে, কিন্তু মহিলাটার মুখ দেখা যাচ্ছে না, মুখে ঘোমটা দেওয়া। যাই হোক, যে মহিলাটা ফুল পাড়তে এসেছিল সেই মহিলাটা ভাবলো এ হচ্ছে মালতীর মা। তিনি এবার বলছেন, কি গো মালতী কেমন আছে? মালতীর শরীরটা শুনলাম খুবই খারাপ, এখন ঠিক আছে? ওই মহিলাটি একটাও উত্তর দিল না এবং চুপচাপ দাঁড়িয়ে আছে ওই গাছটার সামনে। এবার তারা যে বড় একটা জবা গাছ থেকে ফুল পাড়ছিল, সেই জবা গাছটার হাইট হবে কমসে কম 10 ফিট। ওই জবা গাছটির তো অনেক শাখা প্রশাখা ছিল, তাই তারা গাছের দুপাশে দুজন ছিল, মানে তারা বিপরীত দিকে ছিল। হঠাৎ তিনি দেখলেন যে ঘুমটা দেওয়া মহিলাটা যে দাঁড়িয়েছিল বিপরীত দিকে, সে হঠাৎ একটা লম্বা হাত বের করে সেই 10 ফিট উপরে যে গাছের ওপর যে ফুলটা ফুটেছে সেটাকে পারছে। তার মানে চিন্তা করো কত লম্বা হাতটা ছিল। এটা দেখার পর ওই মহিলা এক দৌড় দিল। তখন সূর্যের আলো ভালো করে ফোটেনি। সে কোনো মতে সেখান থেকে পালায় এবং গ্রামে গিয়ে আশেপাশের লোকজনকে সব ঘটনাটা বলে।
এবার কেউ কেউ বিশ্বাস করে, কেউ কেউ বিশ্বাস করে না। এরই মধ্যে বাড়ির মধ্যে যে বড় ছেলে, বড় ছেলের বউ ছিল, তারা দুজনেই কিছু না কিছু জিনিস অনুভব করতে পারে। যেমন তারা তো নিচের ঘরে শুয়েছিল, ওপরের ঘরটা তো বন্ধ করে রেখেছে। হঠাৎ রাতের বেলা তারা আওয়াজ পাচ্ছে যে ওপরের ঘরে কেউ হাঁটাহাঁটি করছে। তারা দুজনে উঠে লাইট টাইট জ্বালিয়ে ওপরে ঘরে গেল, কিন্তু গিয়ে দেখে সব ঘরগুলো তো তালা মারা। এরপর তারা গভীর রাতে মাঝে মাঝেই শুনতে পারে যে তাদের ঘরের চারপাশ দিয়ে কেউ যেন হাঁটাহাঁটি করছে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এরপরে না একদিন কি হয়, বড় ছেলের বউ রান্নাঘরে মাছ কাটছিল। মাছ কাটাতে তিনি কোনো কারণে খুব দরকার পড়েছে, তাই সামনের ঘরে একটু গিয়েছেন 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আবার যখন ফিরে আসলো, তখন দেখে যে যেই কাঁচা মাছগুলো কাটছিল একটা মাছও নেই। এবার বিড়ালের পক্ষে তো এতগুলো মাছ নিয়ে যাওয়া সম্ভব না। হ্যাঁ, 1-2টা বিড়াল নিয়ে যেতে পারে, কিন্তু এতগুলো মাছ একসাথে আর নিতে পারবে না। বড় ছেলের বউ মাছগুলোর খোঁজ করতে গিয়ে দেখে যে আম গাছটার তলায় মাছের কিছু আঁশ পড়ে আছে। ওটা দেখে বড় ছেলের বউ আর সামনে এগোলো না, ফিরে চলে আসে। তাদের সাথে এরকম ঘটনা আরও অনেক কিছু ওই বাড়িতে ঘটতে থাকে। একদিন রাতে বড় ছেলের বউ বাথরুমে যাচ্ছিল, তখন বাথরুমের দরজাটা যখনই খুলতে যাবে, তখনই দেখছে যে বাথরুমের দরজার ফাঁক থেকে একটা লোমশ হাত বাইরে বেরিয়ে হাতছানি দিয়ে ডাকছে। বড় ছেলের বউ এই দৃশ্য দেখে প্রচণ্ড চিল্লাতে থাকে। তখনই বড় ছেলে আসে এবং জিজ্ঞেস করে যে কী হয়েছে। তখনই ঘটনাটা বড় ছেলে বউ জানায় তাকে। এবার আরেকদিন কি হয়, বড় ছেলের বউ বাড়িতে একাই ছিল। হঠাৎ সে শুনতে পারে রান্নাঘর থেকে রান্না করার আওয়াজ আসছে। তো বড় ছেলের বউ ভাবে আমি তো গ্যাস ট্যাস বন্ধ করে আসলাম, তাও রান্নাঘর থেকে আওয়াজ আসছে কিসের। দৌড়ে যায় রান্নাঘরে দেখতে, কিন্তু গিয়ে দেখে কোনো আওয়াজ নেই রান্নাঘরে। মানে গ্যাস জ্বলছে না, একদম যেরকম নর্মাল রেখে এসেছিল সেরকমই নর্মাল ছিল। আশেপাশে পাড়ার প্রতিবেশীর মুখে না এই ঘটনাগুলো রটতে থাকে। সবার মুখে গুঞ্জন রটে যে ওই বাড়িতে ভূত আছে, আর সবাই তো ওই বাড়ি যাওয়া বন্ধই করে দিয়েছে। এরপরে ঘটে যায় একটা বীভৎস ঘটনা। এবার পাশের বাড়ির কাকিমা এই ঘটনার সাক্ষী থাকে। তো সেই কাকিমা রান্না করছিল রাতের বেলা। এবার তার রান্নাঘরের যে পাশে যে বাউন্ডারি ওয়ালটা ছিল, সেটা শেয়ার করে ওই ভুতুরে বাড়ির সাথে। ওই কাকিমা রান্নাঘরে রাতের বেলা মাছ ভাজছিল, তখন রাত্রি মোটামুটি 11টা হবে। তিনি হঠাৎ দেখেন যে জানলাতে একটা লোমশ কালো হাত ভেতরে ঢুকেছে এবং হাত পেতে নাকি গলায় বলছে, আমাকে একটা মাছ দিবি। এটা না সত্যি ক্রিপি। মানে চিন্তা করো যে রাতের বেলা কেউ মাছ ভাজছে আর হঠাৎ রান্নাঘর থেকে একটা হাত ঢুকে বলছে আমাকে একটা মাছ দিবি। বাপ রে বাপ। এরপর ঘটে আরেকটা ঘটনা বড় ছেলের সাথে। তো ওপরের ঘরগুলো তো সব বন্ধ ছিল, তো ছেলেটার বাবা মার ঘরও বন্ধ ছিল। সেই বাবা মার ঘরে আলমারির মধ্যে বড় ছেলের একটা কাগজ ছিল দরকারি। সেই কাগজটা আনতে বড় ছেলে ওপরে যায়। তো মোটামুটি তখন 8টা বাজে, তো লাইট টাইট জ্বালিয়ে সে বড় ছেলে যায়। এবার ওই দরজা খুলে আলমারি থেকে কাগজটা যখনই বের করতে যাবে, তখনই হঠাৎ ইলেকট্রিক চলে যায়, ঘর একদম অন্ধকার হয়ে যায়। আর এরপরেই দেখে একটা জিনিস, বড় ছেলে দেখে যে ঘরের কোণার থেকে দুটো চোখ জ্বলছে। মানে কোণার যে অন্ধকার আছে ওখান থেকে দুটো চোখ জ্বলছে। এবার চোখগুলো নিচে থেকে আস্তে আস্তে উপরে উঠলো, মানে কেউ হয়তো বসেছিল, এবার সে উঠে দাঁড়ালো। আর সেটা দেখে তো বড় ছেলে ভয়ের চড়ে অন্ধকারের মধ্যে কোনো মতে দৌড়ে দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নামলো। এইভাবে না তারা অতিষ্ঠ হয়ে ওঠে। তখন বড় ছেলে ভাবে যে কিছু একটা করতে হবে, নালে আমাদের এই বাড়ি ছাড়তে লাগবে, এই বাড়িতে আর থাকাই যাবে না। এরপর বড় ছেলে পরের দিনই এক তান্ত্রিককে ধরে নিয়ে আসলো। সেই তান্ত্রিক নানা পুজো যজ্ঞটজ্ঞ করলো। এবার যজ্ঞটজ্ঞ করার পর না কয়েকদিন ঠিকঠাক তারা কাটালো আর কি। তারপর থেকে শুরু হলো আবার নতুন ধরনের অত্যাচার। বড় ছেলে আর বড় ছেলের বউ রাতের বেলা শুয়ে আছে, হঠাৎ তাদের দরজায় বাইরে থেকে কে যেন জোরে জোরে ধাক্কা মারছে, মানে তাদেরকে শান্তি মতো থাকতে দিচ্ছে না। আরেকদিন হয় কি, বড় বউ কাজ করছিল ঘরের মধ্যে, তখন সন্ধ্যা 6টা কি 6:30 হবে। তো পেছনের ঘরে জানলাটা বন্ধ করতে যাবে, তখনই জানলাতে দেখতে পারে যে পেছনে যে বড় আম গাছটা ছিল, সেই আম গাছের মধ্য থেকে দুটো বড় বড় পা নিচে ঝুলছে। বড় বউ কোনো মতে জানলাটা বন্ধ করে বাইরে বেরিয়ে পাশের বাড়ি কাকিমার ঘরে চলে যায়, কারণ সে সময় তার বাড়িতে হাজব্যান্ড ছিল না। এর 2 দিন পরেই পাড়ার এক কাকু রাতের বেলা সাইকেল নিয়ে যাচ্ছিল এই বাড়ির সামনে দিয়ে। তখন রাত মোটামুটি 11টা 11:30 বাজবে। ওই বাড়ির কাছে আসতে হঠাৎ সে দেখতে পেল পাঁচিলের উপর একটা মহিলা হাঁটু গেড়ে বসে ফুপিয়ে ফুপিয়ে কাচ্ছে, আর মাথায় ঘুমটা দেওয়া। এই দৃশ্য দেখে ওই কাকু ওখানেই অজ্ঞান হয়ে যায়। এই সব অপ্রীতিকর ঘটনা ঘটতেই থাকে ওই বাড়িটার মধ্যে। পাড়ার লোকেরা তো ভয় চেয়ে ওই সামনে দিয়েই যায় না।
আর যাবেই বা কী করে? এইসব ভুতুড়ে কাণ্ড ঘটতে থাকলে যে কেউ যেতে চাবে না ওই বাড়ির সামনে দিয়ে। তারপর ওই বাড়িটা ছেলে আর ছেলে বউ ছেড়ে দেয়, মানে তারা ছাড়তে বাধ্য হয়ে যায়। পাড়ার লোকেরা মাঝে মাঝে দেখতো যে ওই বাড়ির রাতের ছাদে একটা মহিলা হেঁটে হেঁটে যাওয়া আসা করছে। মোটামুটি 2 সপ্তাহ পর বড় ছেলে কী করলো, কামাখ্যা থেকে একজন বড় তান্ত্রিককে নিয়ে আসলো। সেই তান্ত্রিক ওই বাড়িতে গিয়ে বড় রকমের যজ্ঞ করলো আর উপদেশ দিল যে আম গাছটা যেটা আছে সেটা তাড়াতাড়ি কেটে ফেলো, কারণ ওই আম গাছটার জন্যই সব কিছু সমস্যা হচ্ছে। তো বড় ছেলে কী করলো, কিছু লোকজন নিয়ে এসে সেই আম গাছটাকে কেটে ফেলে। আর তান্ত্রিকটা কী করলো, গোটা বাড়ি বন্ধন করে দেয়। আর তারপর থেকে না ওই বাড়িতে আর কোনো উপদ্রব আর হয়নি। আসলে ওই মেয়েটি অনেক অত্যাচার সহ্য করে অপমৃত্যু হয়েছে ওই বাড়িতে, তাই তার আত্মাটা ওখান থেকে আর বেরোতে পারেনি। পরে হয়তো এই তান্ত্রিকের কৃপায় সে মুক্তি পেয়েছে। মেয়েটির বাবা মা হয়তো ভেবেছিল ভালো ঘরে বিয়ে হলে আমার মেয়ে অনেক সুখী থাকবে, কিন্তু ভাগ্য দেবতা তো আর কপাল সবার সমান লেখে না। যাই হোক, মেয়েটির সঙ্গে যা হয়েছে অনেক খারাপই হয়েছে। আর আজও আমাদের সমাজে এরকম অনেক ঘটনা ঘটছে যে পণের জন্য এরকম অত্যাচার হচ্ছে, কেউ সুইসাইড করছে, কারোর মার্ডার হয়ে যাচ্ছে। এগুলো সত্যিই খুব বাজে জিনিস। আমার আজকের ঘটনাটা এই পর্যন্তই। আবার আগামীতে একটা নতুন ভালো ঘটনা নিয়ে আসবো তোমাদের সামনে। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব আর লাইক করে দিও, যাতে আরও সুন্দর ঘটনা তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি, আর তোমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে।